হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আরো একবার তোমাদের সাথে রিজনিং এর ক্লাস নিয়ে ডব্লিউবিসিএসসির আন্ডারে রিজনিং একটা ভাইটাল পার্ট আমাদের নতুন সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। রিজনিং এর পার্টটাকে 10টা কোশ্চেন আসবে, তোমরা জানো প্রত্যেকেই। তো আজকে আমরা সেই 10টা কোশ্চেনকে নিয়ে ডিসকাশন করবো, যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে দেখো। আর কোনো রকম যদি প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো চলো স্টার্ট করা যাক, দেরি না করে। আমরা ফার্স্ট কোশ্চেনে ডিসকাশন করছি। ফার্স্ট কোশ্চেন একটা স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন রয়েছে। তো এখানে স্টেটমেন্টে দেওয়া হয়েছে যে কিছু গাজর হলো বেগুন, কিছু বেগুন হলো আপেল, আর সমস্ত আপেলই হলো কলা। তাহলে আমি যদি এগুলোকে ভেন ডায়াগ্রামে ড্র করি, তাহলে এখানে ফার্স্ট বলা হচ্ছে কিছু গাজর হলো বেগুন। তাহলে কিছু গাজর হলো বেগুন, ঠিক আছে। আচ্ছা, কিছু বেগুন হলো আপেল, কিছু বেগুন হচ্ছে আপেল। নেক্সট কি বলা হয়েছে? সমস্ত আপেলই হলো কলা। বলে সমস্ত আপেলই হচ্ছে কলা। আচ্ছা, এবার কনক্লুশনে কি বলা হয়েছে? কিছু আপেল হলো গাজর। দেখো বলছে কিছু আপেল হলো গাজর। দেখো, আপেলের সাথে গাজরের কিন্তু ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক থাকতে হতে পারে। এখানে বলা হয়েছে যে কিছু বেগুন হচ্ছে আপেল। তো আমি যদি আপেলের যে এই সার্কেলটা, সেই সার্কেলটাকে যদি আরেকটু এইভাবে আঁকতাম যেটা গাজরকে ইন্টারসেক্ট করে, তাহলে সেরকম ডায়াগ্রামও কিন্তু হতে পারতো। কি বললাম, মানে সেটা আমি আঁকবো না, কিন্তু সেটা মাথায় থাকলো আর কি। ঠিক আছে, তাহলে কিন্তু কিছু গাজর আপেল হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার না হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই স্টেটমেন্টটাকে আমরা কিন্তু ভুল স্টেটমেন্ট বলবো। কিছু আপেল হলো গাজর, নিশ্চিতভাবে কিছু যেহেতু বলা যাচ্ছে না, তাই আমি এটাকে কাটলাম। ওকে। আচ্ছা, নেক্সট বলেছে কিছু কলা হলো বেগুন, কিছু কলা হচ্ছে বেগুন। হ্যাঁ, এটা শিওর স্টেটমেন্ট, ঠিক আছে। দেখো, সমস্ত আপেলই বলা হয়েছিল কলা, আর আপেলের কিছু অংশ বেগুনের মধ্যে যেহেতু ঢুকে রয়েছে, তাহলে আমি কিছু কলাকে বেগুন হিসাবে ট্রিট করতেই পারি। তাহলে এটা কিন্তু সঠিক স্টেটমেন্ট। ওকে। নেক্সট বলা হয়েছে কিছু কলা হলো গাজর, কিছু কলা হলো গাজর। এখানেও কিন্তু সেম লজিক, কিছু কলা গাজর। আমি এই ছবি অনুযায়ী দেখো গাজরের সঙ্গে কলাকে ইন্টারসেক্ট করিনি, কিন্তু ইন্টারসেক্ট হতেও তো পারতো। আমি সার্কেলটাকে এইভাবে না একে আরেকটু বাড়িয়ে দিলেই তো গাজরের সাথে ইন্টারসেক্টিং একটা পোর্শন পাওয়া যেত। তাহলে সেটা আমি এখানে আঁকিনি, কিন্তু সেটা মাথায় রয়েছে। তাহলে গাজর আর কলার মধ্যে ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, আবার সম্পর্ক থাকতেও পারে। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা নিশ্চিত স্টেটমেন্ট যেহেতু বলতে পারছি না, সরি, নিশ্চিত কনক্লুশন যেহেতু বলতে পারছি না, তাই এটাকে আমি কেটে দিলাম। ওকে, তাহলে 2 নম্বর স্টেটমেন্টটা একদম রাইট স্টেটমেন্ট। তাহলে শুধুমাত্র 2 সত্য, অপশন বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার? চলে গেলাম নেক্সট কোশ্চেনে। বলছে এই ডায়াগ্রামে কতগুলো আয়তক্ষেত্র রয়েছে। দেখো, ছোট ডায়াগ্রাম নর্মালি সলভ হয়ে যাবে। এখানে আয়তক্ষেত্র কাউন্টিং ফার্স্ট। আমি তো এখানে দেখতেই পাচ্ছি এখানে আয়তক্ষেত্র 4টে রয়েছে, আর এই বড়টাকে নিয়ে হচ্ছে 5টা। নেক্সট 5টার পর এটাকে আমরা বলবো 6টা আয়তক্ষেত্র, 7টা আয়তক্ষেত্র, 8টা আয়তক্ষেত্র, আর এটা হচ্ছে 9টা। তাহলে টোটাল 9খানা আয়তক্ষেত্র রয়েছে, টোটাল 9খানা আয়তক্ষেত্র রয়েছে। বা তুমি এটা করতে পারো, এখানে টোটাল লাইন রয়েছে, ভার্টিক্যাল লাইন রয়েছে 3টে, ভার্টিক্যাল লাইন রয়েছে হচ্ছে 3টে, আর হরাইজন্টাল লাইন রয়েছেও 3টে। তাহলে ভার্টিক্যাল লাইন 3টে রয়েছে, হরাইজন্টাল লাইন 3টে রয়েছে। তাহলে 3-এর সাথে 3 মাল্টিপ্লাই করেও আমরা কিন্তু আনসার করতে পারি। আনসার হবে হচ্ছে অপশন সি 9। কি বললাম, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। দেখো, কোনো না কোনো ভাবে সম্পর্কযুক্ত এই 6 সংখ্যাটা এটার সাথে, এটাও তাই 5 সংখ্যাটা এটার সাথে কোনো না কোনো ভাবে সম্পর্কযুক্ত। তাহলে তোমাকে বলতে হবে যে এটার আনসার কি হবে। তো ভিডিওটা পজ করো আর তোমরা একটু ভেবে নাও যে আনসার কি হবে। আমি একটু ভেবে নিই। দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি যে যদি এই ডিজিটগুলোকে আমরা যদি অ্যাড করি, তাহলে আসছে হচ্ছে 12। 6, 4 আর 2 যোগ করলে আসছে হচ্ছে 12, 6 আর 2 গুণ করলে আসে হচ্ছে 12। ঠিক আছে, দেখি সেম লজিক আমরা পরের জিনিসটাতে আমরা দেখতে পাই কিনা। এখানে আমরা যোগ করলে যোগফল আসছে হচ্ছে 15। 8, 7 আর 0 যোগ করলে আসছে হচ্ছে ডিজিটগুলোকে কত, 15। আর এখানে দেখো 3 আর 5কে গুণ করলে আমরা কত পাচ্ছি, 15 পাচ্ছি।
তাহলে এখানে সেম লজিক ওয়াইজ আমরা কি করব, এই তিনটাকে যোগ করে আসছে হচ্ছে 15, তাহলে এখানে কত থাকলে 5-এর সাথে গুণ করলে 15 আসবে, বলবো যে অপশন ডি হবে রাইট আনসার। এখানে 3 থাকতে হতো, 3-এর সাথে 5 গুণ করলে 15 আসছে, যেহেতু এগুলোর ডিজিট গুলোকে অ্যাড করে আমি কত পাচ্ছি, 15 পাচ্ছি। চলে গেলাম নেক্সট কোশ্চেনে। আচ্ছা, পায়রা যদি শান্তির প্রতীক হয় তাহলে সাদা পতাকা কিসের প্রতীক? সাদা পতাকা দিয়ে আমরা কি বোঝাই? সাদা পতাকা দিয়ে আমরা এটা বোঝাই যে যুদ্ধকে শেষ করার কথা বোঝাই, ঠিক আছে, মানে আত্মসমর্পণ করা। ঠিক আছে, চলে গেলাম নেক্সট কোশ্চেন। এখানে বলছে এখানে বিকল্পগুলোর মধ্যে থেকে কোন শব্দটি কার্পেন্টার শব্দের অক্ষরগুলি দ্বারা তৈরি করা যাবে না? তো কার্পেন্টার শব্দের অক্ষরগুলো দ্বারা কোনটা তৈরি করা যাবে না সেটা জানতে চাইছে। দেখো প্রথম অপশন রয়েছে হচ্ছে কার, তুমি কারকে দেখো তৈরি করতে পারবে, CAR, কার তৈরি হয়ে যাবে। এখানে পরে রয়েছে হচ্ছে পেইন্টার, দেখো পেইন্টারে এখানে PAIN, PAI, আইটা এখানে নেই, দেখো এখানে আই লেটারটা কিন্তু নেই, যেহেতু আই লেটার নেই তাহলে তুমি কিন্তু পেইন্টারটা তুমি তৈরি করতে পারবে না। বাকি তুমি কার্পেট, রিপেন্ট এগুলো তুমি কিন্তু তৈরি করতে পারবে। কার্পেট দেখে নাও, CARPENT, কার্পেন্ট তুমি তৈরি করতে, সরি কার্পেট, CARPET, কার্পেট তুমি তৈরি করতে পারছো। রিপেন্টও তুমি তৈরি করতে পারবে, REPENT, ঠিক আছে, রিপেন্টও তুমি তৈরি করতে পারছো। তাহলে পেইন্টার তুমি শব্দটা তৈরি করতে পারছো না, তাহলে অপশন বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এখানে প্রশ্নটা দেওয়া হয়েছে, যদি এক্সামিনেশন 125কে ডিনোট করে তাহলে হার্ড ওয়ার্ক কোন নাম্বারটাকে ডিনোট করবে? 4টে অপশন দেওয়া আছে। আচ্ছা, এক্সামিনেশনের টোটাল লেটার কটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11-র সঙ্গে 125-এর কি কোনো সম্পর্ক আছে? 11-র সাথে 125-এর সম্পর্ক বলতে আমরা যদি 11 স্কোয়ার করে তার সাথে 4 যোগ করি তাহলে 125 আমরা পাই। কিন্তু সেক্ষেত্রে এখানে যদি আমরা সেই লজিক খাটাই তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 স্কোয়ার করে যদি আমরা 4 যোগ করি তাহলে কিন্তু এই 4টে অপশনের মধ্যে কোনো অপশন কিন্তু আসছে না। তাহলে আমরা এই লজিক ওয়াইজ তো আমরা ভাববো না জিনিসটাকে, আমাদের কি ভাবতে হবে, আরো একটা লজিক বলি। এই যে লেটার গুলো রয়েছে তার পজিশন কত নাম্বারে, সেই পজিশন গুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে অ্যাড করে আমরা দেখি যে 125 আসছে কিনা। ঠিক আছে, তাহলে পজিশন গুলো দেখো, এখানে আমরা যদি লেটার গুলোকে একবার লিখে নিই, ABCDE, দেখো ডিরেক্ট পজিশন দিয়েও প্রশ্ন আসতে পারে, আবার রিভার্স পজিশন দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। ABCDEF, MNOP, দেখো পজিশন, এর পজিশন হচ্ছে 1, বি এর পজিশন 2, সি এর পজিশন 3, ডি 4, ই হচ্ছে 5 6 7 8 9 10 11 12 13, এন 14 নম্বর পজিশনে আছে, ও 15, পি 16, কিউ 17, আর 18, এস 19 20 21 22 23 24 25 26। তাহলে লেটার আর তার পজিশন গুলোকে আমি একটু লিখে নিলাম। এবার আমি এক্সামিনেশনের পজিশন গুলোকে অ্যাড করে করে দেখবো যে 125 পাই কিনা। এক্সামিনেশন ই এর পজিশন দেখো রয়েছে হচ্ছে 5 নাম্বার, তাহলে 5। ওকে, এক্স এর পজিশন কোথায় রয়েছে? এক্স এর পজিশন আছে হচ্ছে 24, তাহলে 24। এর পজিশন কত? এর পজিশন তো 1। নেক্সট এম এর পজিশন, এম এর পজিশন রয়েছে হচ্ছে 13 নাম্বারে। নেক্সট আছে আই, আই এর পজিশন 9 নাম্বার। আই এর পর এন, এন এর পজিশন হচ্ছে 14 নাম্বার। এ এর পজিশন 1, টি এর পজিশন হচ্ছে 20 নাম্বার। ঠিক আছে, আই এর পজিশন, আবার আই এর পজিশন এখানে আই রয়েছে কোথায়? আই এর পজিশন হচ্ছে 9। ও এর পজিশন কত? ও এর পজিশন হচ্ছে 15, আর এন এর পজিশন হচ্ছে 14। এবার যদি আমরা এইগুলোকে যোগ করি তাহলে যোগফল একবার দেখি যে 125 পাই কিনা। যদি পেয়ে যাই তাহলে আমরা সেম লজিকে এটার আনসার বের করতে পারবো। তাহলে এটাকে চলো যোগ করা যাক। 24 আর 25 আর 5 হচ্ছে 30, 30 আর 13 হচ্ছে 43, 43 আর এটা দুটো মিলিয়ে 10,
53, 53 আর 20 হচ্ছে 73, 73 আর 14 কত 87, ঠিক আছে, 73 আর 14 87, 87 আর এখানে কত আছে 9 আছে, 87 আর 9, 87 আর 9 হচ্ছে 97 থেকে এক কম মানে 96, 96 আর 14 মানে কত আসছে 110, 110 আর 15 হচ্ছে 125। তাহলে আমরা এই নাম্বারগুলোকে অ্যাড করে পেয়ে গেলাম 125। তার মানে বোঝা গেল যে এটা প্লেস ভ্যালু, যে লেটারের প্লেস ভ্যালু যত সেই প্লেস ভ্যালুগুলোকে যোগ করা হয়েছে, যোগ করার পর 125 পাওয়া গেছে। তাহলে আমরা সেম লজিকে হার্ড ওয়ার্কের প্লেস ভ্যালুগুলোকে আমরা অ্যাড করে দেবো, অ্যাড করে আমরা আনসার বের করে নেবো। তাহলে এইচ এর প্লেস ভ্যালু কত, এইচ এর প্লেস ভ্যালু হচ্ছে 8 প্লাস নেক্সট এ এর প্লেস ভ্যালু হচ্ছে 1, আর এর প্লেস ভ্যালু কত, আর এর প্লেস ভ্যালু হচ্ছে 18, নেক্সট ডি, ডি এর প্লেস ভ্যালু হচ্ছে 4, ডাব্লিউ এর প্লেস ভ্যালু হচ্ছে 23, ও এর প্লেস ভ্যালু হচ্ছে 15, আর এর প্লেস ভ্যালু হচ্ছে 18, আর কে এর প্লেস ভ্যালু আই জে কে, কে এর প্লেস ভ্যালু হচ্ছে 11। তাহলে এইগুলোকে আমরা যদি যোগ করি তাহলে যোগফল কত পাবো, 8 আর 1 9, 9 আর 11 হচ্ছে কত 20, 20 আর এখানে 18 আর 18 36, 36 আর 4 40 মানে 20 আর 40 হয়ে গেল কত 60, 60 আর এখানে কত আছে আরো 38 আছে, তাহলে 60 এর সাথে 38 যোগ করলে কত আসছে 98 আসছে, ঠিক আছে। তাহলে আনসার হয়ে যাবে অপশন সি এরটা, অ্যাড করে আসছে কত 98, তাহলে 98 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরকম প্রশ্ন কিন্তু ওই তোমার ওই রিভার্স লেটার দিয়েও কিন্তু আসতে পারে, মানে তুমি এখানে ই এর পজিশন লেটার, পজিশন নাম্বার যেমন কি 5, আমরা কিন্তু ই এর যে রিভার্স পজিশন নাম্বার, রিভার্স পজিশন নাম্বার মানে হচ্ছে আমরা বলবো 22, মানে ই এর ঘরে আমরা 22 লিখেও আমরা কিন্তু কাজ করতে পারতাম, কিন্তু 125 তখন আসতো না। হয়তো যদি আমরা এই লজিকটা স্যাটিসফাই না করাতে পারতাম তখন আমরা ওইভাবেই চিন্তা ভাবনা করতাম, ঠিক আছে। আচ্ছা, চলে গেলাম নেক্সট কোশ্চেনে। বলছে কোনো সাংকেতিক ভাষায় গ্রিনকে লেখা হচ্ছে এই ওয়ার্ডটা দ্বারা FSDFM, তাহলে সেই সাংকেতিক ভাষায় পিঙ্ককে কিভাবে লেখা হবে, তাহলে গ্রিনকে লেখা হচ্ছে, গ্রিনকে লেখা হচ্ছে FSDFM, ঠিক আছে। গ্রিনকে কিভাবে লেখা হলো, এইভাবে লেখা হলো। আচ্ছা, তোমাকে বলা হয়েছে যে পিঙ্ককে কিভাবে লেখা হবে। আচ্ছা, দেখো এফ এর পরে তো জি হয়, তাহলে জি থেকে 1 মাইনাস করলে, -1 করলে আসে হচ্ছে এফ, ঠিক আছে। আর এর পরেই কিন্তু এস হয়, তাহলে এটা কি হয়েছে +1 হয়েছে, আর এর পরে কি হয় এস হয়। ডি এর পরে হয় হচ্ছে ই, মানে ই এর আগে হচ্ছে ডি, তাহলে এটা -1 করে পাওয়া গেছে। পরেরটা আবার দেখো +1 করে পাওয়া গেছে, মানে এখান থেকে এটা কি হচ্ছে +1 হচ্ছে। ই থেকে এফ, ই এর পরে এফ হয় +1, এন এর পর এটা কি হচ্ছে এম এর পর এন হয়, তাহলে এন এর আগে এম, তাহলে এটা -1, তাহলে +1 -1 +1 মাইনাস করে করে গেছে, শুরু হয়েছে -1 দিয়ে, তাহলে এটাও স্টার্ট হবে হচ্ছে -1 দিয়ে। পি এর পর হয় কিউ, ও দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে। ও এর পরে পি হয়, তাহলে এটা কি হলো -1 হলো, তাহলে ও দিয়ে স্টার্ট হচ্ছে অপশন বি সি ডি তে রয়েছে। নেক্সট দেখো পরের তিনটে অপশনেতে আমি এখানে জে দেখতে পাচ্ছি, তাহলে আমি এই লেটারটাকে না চেক করে আমি এই লেটারটাকে চেক করি, এখানে কি আছে -1 আসবে, এটা +1 হতো, তাহলে +1 করলে এখানে কি আসবে জে আসবে। আচ্ছা, -1 এখানে করলে কত আসবে, -1 করলে আসবে হচ্ছে এম, তাই না, কারণ এম এর পরে এন হয়, তাহলে এন এর আগে হচ্ছে এম, তাহলে -1, তাহলে ও যে এম দিয়ে রয়েছে অপশন ডি, তাহলে অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার, এটা হবে হচ্ছে এল, এটা হবে +1। ওকে, ক্লিয়ার হয়েছে লজিক। নেক্সট কোশ্চেনে আসা যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে যে গোপাল মোহনের থেকে বড় কিন্তু রামের থেকে ছোট, মোহন সোহনের থেকে বড় কিন্তু রামের থেকে ছোট, তাহলে কে সব থেকে বড়। তো 4 জন ব্যক্তি রয়েছে, গোপাল, মোহন, রাম আর সোহন। তো প্রথম লাইনে দেখো বলা হচ্ছে যে গোপাল মোহনের থেকে বড় কিন্তু রামের থেকে ছোট, তাহলে গোপাল মোহনের থেকে বড়, তাহলে এই যদি গোপাল হয় মোহনের থেকে বড় কিন্তু রামের থেকে ছোট, তাহলে রাম হচ্ছে সব থেকে বেশি হাইটের, ঠিক আছে। আচ্ছা, প্রথম লাইন কমপ্লিট। নেক্সট বলা হচ্ছে যে মোহন
সোহনের থেকে বড়, তাহলে মোহন বলছে সোহনের থেকে বড়, তাহলে সোহন এখানে থাকবে। তাহলে কে কোথায় থাকবে তার পজিশন তো আমরা পেয়ে গেছি, কে কোথায় থাকবে চারজন ব্যক্তি তার পজিশন আমরা পেয়ে গেছি। এবার এখানে প্রশ্ন করা হয়েছে কে সব থেকে বড়, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে রাম সব থেকে বড়, তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে অপশন সি একটা রাম। আচ্ছা এখানে কি বলা হয়েছে, বলছে প্রদত্ত প্রশ্নটি বিবেচনা করুন এবং নির্ণয় করুন যে নিম্নলিখিত কোন বিবৃতিটি প্রশ্নের উত্তর প্রদানের জন্য যথেষ্ট। তো একটা প্রশ্ন দেওয়া হয়েছে, বলছে যে এ বি সি ডি ই এর মধ্যে কে উচ্চতার নিরীক্ষে বেটে, ঠিক আছে, মানে এই পাঁচজনের মধ্যে সব থেকে ছোট কে, কে বেটে শর্ট হাইট, ঠিক আছে। তো আমাদের দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তো আমাকে বের করতে বলা হয়েছে যে এই প্রশ্নের আনসার বের করতে গেলে এই দুটো স্টেটমেন্টকে কাজে লাগাতে হবে, নাকি আমরা একটা স্টেটমেন্ট দিয়ে আনসার বের করতে পারবো, নাকি 2 নম্বর স্টেটমেন্ট দিয়ে আনসার বের করতে পারবো, নাকি দুটো স্টেটমেন্টকে মার্জ করে আমরা আনসার বের করতে পারবো না, সেটা তোমাকে এখানে দেখতে হবে। বলছে যে এই প্রশ্নের আনসার বের করবার জন্য এই দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, তো এই দুটো স্টেটমেন্ট কি যথেষ্ট। তো প্রথম স্টেটমেন্ট কি বলা আছে, আচ্ছা কে সব থেকে ছোট শর্ট হাইট সেটা জানতে চাইছে। দেখো বি এর উচ্চতা হচ্ছে ছোট কার থেকে, এ এবং ডি এর চেয়ে, তার মানে এ আর ডি তো আনসার কখনোই হবে না, ঠিক আছে। বি হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু ছোট রয়েছে এদের তিনজনকার সাপেক্ষে। এছাড়াও ডি এর উচ্চতা আবার ই এর চেয়ে বড়, তার মানে ডি তো আনসার হবে না, আর ই আনসার হওয়ার কিন্তু চান্স রয়েছে এখনো, কারণ ই এখানে কি দেখাচ্ছে ছোট রয়েছে। তাহলে এ ডি তো কখনোই ছোট না, বি আর ই এর মধ্যে কেউ না কেউ শর্ট হাইট, সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে বি আর ই এর মধ্যে। আবার দেখো এই জায়গায় দেখো দেখা যাচ্ছে যে সি এর উচ্চতা বি এর থেকে বড়, তাহলে সি তো আনসার হবে না কখনোই, তাহলে সি এর উচ্চতা যদি বি এর থেকে বড় হয় তাহলে সি তো শর্ট হাইট হবে না। তাহলে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি বি আর এখানে ই, আর এখানেও দেখো বি এর উচ্চতা, আবার এখানে দেখো বি এর উচ্চতা আবার দেখো ই এর থেকে ছোট, মানে বি আর ই এর রেসপেক্টে কিন্তু আবার বি হয়ে গেল হচ্ছে শর্ট হাইট, ই হয়ে গেল হচ্ছে বেশি হাইটের। তাহলে আমরা বুঝতে পারছি এই দুটো স্টেটমেন্টকে মার্জ করলে এখানে পাঁচজনেরই কথা হয়েছে, এ বি সি ডি এই, আর এই পাঁচজনই কিন্তু এই দুটো স্টেটমেন্টের মধ্যে জড়িত কোনো না কোনো ভাবে। তা দুটো স্টেটমেন্টকে আমরা যদি ফলো রাখি তাহলে এখান থেকে আমরা কিন্তু বি এর উচ্চতাটাকে শর্টেস্ট দেখতে পাচ্ছি। তাহলে দুটো স্টেটমেন্টকে একসাথে তোমাকে দেখতে হবে, তবে আমি বুঝতে পারবো কে শর্ট হাইট। তাহলে এখানে ফার্স্ট অপশন দিয়েছে বিবৃতি 1 অথবা 2, কোনোটাই যথেষ্ট না, এটা তো হবে না কোনোভাবেই। বিবৃতি উভয় বিবৃতি 1 এবং 2 যথেষ্ট, ঠিক আছে। তাহলে অপশন বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। তাহলে দুটো বিবৃতিকেই কাজে লাগিয়ে আমাকে এই প্রশ্নের আনসারটাকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা চলে গেলাম নেক্সট কোশ্চেনে। একটা সিকোয়েন্স দেওয়া হয়েছে, সিকোয়েন্সটা দেখো ডিক্রিজিং অর্ডার রয়েছে, মানে ধীরে ধীরে কমতে থাকছে। আচ্ছা তো আমি এখানে ধীরে ধীরে যদি কমতে থাকে তাহলে ফার্স্ট আমরা কি চেক করি, ডিফারেন্স, কত ডিফারেন্সে কমছে। দেখো তুমি এটা ভালো করে লক্ষ্য করলে যে এটা 13র ডিফারেন্সে কমছে, দেখো এখান থেকে এটা আসছে কি 13র ডিফারেন্স, আবার এখান থেকে এটা আসছে দেখো আবার 13র ডিফারেন্স আসছে, দেখো মাইনাস করলে কত আসে 13, এখান থেকে এটাও তুমি দেখো মাইনাস করলে কত আসবে 13, তাহলে এখান থেকে আমরা 13 মাইনাস করলে কোশ্চেন মার্কের মানটা পাবো। তাহলে এখান থেকে যদি আমরা 13 মাইনাস করি তাহলে লাস্ট ডিজিট আসবে 6, তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে অপশন সি এরটা। তাহলে 13 মাইনাস হতে হতে যাচ্ছে, 13 মাইনাস হতে হতে যদি যায় তাহলে 309 থেকে 13 মাইনাস করে 296 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন। আচ্ছা এখানে নেক্সট কোশ্চেন না, এখানে 10টা কোশ্চেন কমপ্লিট। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। নেক্সট ভিডিও আমরা কিন্তু আরো এখানে নিয়ে আসবো রিজনিং ক্লাসে। তো ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান।